তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। গ্রুপ এতে আছে দেখো ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। 1 নম্বর প্রশ্ন বলেছে সঠিক উত্তর লেখো। 3টে প্রশ্ন 3 নম্বর। 1 নম্বর 1 গ্রাম জলকে একই উষ্ণতায় 1 গ্রাম স্টিমে পরিণত করতে প্রয়োজনীয় তাপমাত্রা হলো, দেখো এখানে আছে 80 ক্যালোরি, 330 ক্যালোরি, 537 ক্যালোরি। সঠিক উত্তরটা হবে 537 ক্যালোরি। এবার চলো কারণ আমরা অ্যানালাইজ করি যে কিসের জন্য এটা হচ্ছে। ছিল কি জল, পরিমাণটা কত 1 গ্রাম, হয়ে গেল কি সেটা স্টিম। এবার জল স্টিম বলতে যেরকম ধরো জলকে যদি আমরা প্রচণ্ড গরম করি সেই জলটার কি একটা ভাইপার বা একটা স্টিম দেখবে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। প্রচণ্ড গরম যখন ভাত রান্না করে তোমার মা, তুমি দেখবে যে ভাতের হাঁড়ির থেকে একটা গরম একটা বাতাস বেরিয়ে যাচ্ছে। এই যে গরম বাতাসটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি কিন্তু স্টিম। এর তাপমাত্রা কিন্তু প্রচণ্ড বেশি, অর্থাৎ এই জলটা কি হচ্ছে কনভার্ট হয়ে কি হচ্ছে বাষ্পে বা স্টিমে পরিণত হচ্ছে। তার মানে তার কনভার্ট বা রূপান্তরের জন্য যে প্রয়োজনীয় তাপ সেই তাপমাত্রার মান কত 537 ক্যালোরি। একই রকম তোমাকে যদি বলা হয় যে জল বরফে পরিণত করতে গেলে বা বরফ যখন জলে রূপান্তরিত হচ্ছে তখন তার তাপমাত্রাটা কত, অর্থাৎ জল হচ্ছে কি সলিড স্টেট। সলিড স্টেট বলতে কি সেটা হতে পারে আইস বা বরফ। একই রকম আইস সেটাকে হচ্ছে কি কনভার্ট হয়ে যখন জলে রূপান্তরিত হবে তখন সেই তাপমাত্রাটার মান কিন্তু হবে 80 ক্যালোরি। তো কনফিউশন হলে চলবে না, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে পড়ো, একদম টোটাল ডিটেলস অ্যানালাইজ করে পড়ো, কারণ ক্লাস 11-12 কিন্তু তোমার অ্যানালাইজ পাওয়ারটা খুব কাজে লাগবে। মুখস্থবিদ্যা একদম করা যাবে না, যা পারবে বুঝে বুঝে করবে। নেক্সট 2 নম্বর ক্যাথোডে যে বিক্রিয়া ঘটে তার নাম হলো বিজারণ, জারণ, ভৌত প্রক্রিয়া। সাধারণত ক্যাথোড বা অ্যানোডে আমাদের কী রকম ঘটনা করতে পারে, একটা বিজারণ এবং একটা জারণ। ক্লাস 10-এর এই টপিকটা তুমি পাবে। এবার অ্যানোডে ঘটে জারণ, কিন্তু ক্যাথোডে ঘটে কি বলতো, ক্যাথোডে ঘটে বিজারণ। তোমাদের অনেকেরই কনফিউশন হতে পারে যে আমরা কি করে মনে রাখবো। এখানে মনে রাখার কিচ্ছু নেই। দেখো ক্যাথোড মনে রাখবা কবি, অর্থাৎ ক্যাথোড বলতে কি বিজারণ। মাধ্যমিকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব রিপিট হয় প্রশ্নটা। নেক্সট 3 নম্বর সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে পরিচলন, পরিবহন, বিকিরণ পদ্ধতিতে। দেখো তাপ ট্রান্সফারের জন্য পরিচলন, পরিবহন এবং বিকিরণ এই 3টা পদ্ধতি কার্যকরী। সাধারণত কোনো সিস্টেমে এক্ষেত্রে দেখো সঠিক উত্তরটি হবে বিকিরণ। এবার চলো কারণ এক্সপ্লেন করি। সূর্য এবং পৃথিবীর মাঝখানে কোনো রকম মাধ্যম আছে, বাতাস বলো জল বলো কিছু আছে, কিচ্ছু নেই, কোনো রকম মাধ্যম নেই। অর্থাৎ সূর্য থেকে যে তাপটা আছে সেটা ডাইরেক্ট পৃথিবীতে আসছে। তার মানে এটা যদি একটা সূর্য হয় আর এটা যদি পৃথিবী হয়, এখান থেকে ডাইরেক্ট তাপমাত্রা কিন্তু পৃথিবীতে আসছে কোনো রকম মাধ্যম ছাড়া, অর্থাৎ উইদাউট মাধ্যমে এক্ষেত্রে তাপ পরিবাহিত হচ্ছে। তো তাপ পরিবহনের ক্ষেত্রে এই সিস্টেমটাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। ক্লাস 11-এর ফিজিক্সে গিয়ে আবার তোমাকে পড়তে হবে এই টপিকটা। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি, এক কথা উত্তর দাও। থার্মোফ্লাক্সের উদ্ভাবক কে? উত্তরটি হবে থার্মোফ্লাক্সের উদ্ভাবক হলো জেমস ডিওর। নেক্সট প্রশ্ন, লোহায় মরচে ধরা কোন ধরনের বিক্রিয়া? সাধারণত লোহায় যখন মরচে পড়ে সেই ক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে উৎপন্ন মরিচাকে তুমি কিন্তু কখনোই লোহাতে কনভার্ট করতে পারবে না। অর্থাৎ এই ক্ষেত্রে কী হয়, লোহার উপর দীর্ঘদিন ধরে যদি জল বা জলীয় বাষ্প সংস্পর্শ আসে সেই লোহার মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটার মাধ্যমে কী হচ্ছে, সেই লোহাগুলো কী হচ্ছে মরিচাতে কনভার্ট হচ্ছে। নেক্সট, বাষ্পায়ন কাকে বলে? পারদের স্ফুটনাঙ্ক কত? দেখো বাষ্পায়ন বলতে যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। অর্থাৎ তুমি একটা থালা নিলে, থালার মধ্যে কিছুটা জল রেখে দিলে, দেখবা যে কিছুক্ষণ পর সেই থালাটা কিন্তু শুকিয়ে যায়। অর্থাৎ এই জলটা কোথায় যাচ্ছে? চিন্তা করার মতো বিষয় যে জলটা কোথায় যাচ্ছে। এই জলটা কি হচ্ছে পরিবেশের থেকে তাপমাত্রা গ্রহণ করছে এবং পরিবেশের মধ্যে কিন্তু মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে জলটা কি হচ্ছে ধীরে ধীরে কী হচ্ছে বাষ্পে পরিণত ঘটছে, এই ঘটনাকে আমরা বলবো বাষ্পায়ন। নেক্সট দেখো পারদের স্ফুটনাঙ্ক, অর্থাৎ পারদ কত সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটে, তাই তো সেই উষ্ণতার মান কত 357 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, তাপমোচী পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। তাপমোচী পরিবর্তন বলতে যে রাসায়নিক পরিবর্তনে সাধারণত কী হবে, তাপ উৎপন্ন হবে। অর্থাৎ এক রকমের রাসায়নিক বিক্রিয়া আমরা ঘটাবো, সেই রাসায়নিক পরিবর্তনে কী হবে, তাপ উৎপন্ন হবে। যখন তাপ উৎপন্ন হবে সেই প্রক্রিয়াকে বলবো হচ্ছে কি তাপমোচী পরিবর্তন। আর তাপগ্রাহী বলতে যেখানে তাপ সাধারণত শোষিত হবে এবং বিক্রিয়াটা ঠান্ডা হয়ে যাবে তাকে বলবো তাপগ্রাহী পরিবর্তন। দেখো এখানে উদাহরণ দিলাম, বায়ুর উপস্থিতিতে কোনো জ্বালানির দহন হলে তাপমোচী রাসায়নিক পরিবর্তন হতে পারে। অর্থাৎ এটা তার উদাহরণ হতে পারে। কীরকম? ধরো তুমি কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বনকে নিলে, কার্বন বলতে যে কোনো কাঠ ফাট হতে পারে এগুলো, বা কাগজ নিতে পারো, সেটাকে যদি আমরা জ্বালাই অর্থাৎ গরম করি অর্থাৎ পোড়াই, যদি আমরা সেটাকে পোড়াই তাহলে সেটাকে হবে কনভার্ট হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং তার সঙ্গে সঙ্গে কী হবে বলো তো, আলো তো দেখতেই পারবা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা তাপও উৎপন্ন হবে। দেখবে বাড়িতে রান্নাবান্না যে করে জ্বালানি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা অর্থাৎ কার্বন এবং পরিবেশের কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন করছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে এবং তার সঙ্গে একটা হিউজ পরিমাণে তাপমাত্রা উৎপন্ন করছে। নেক্সট দেখো, বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর তাপ সাধারণত যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, প্রথমত বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, অর্থাৎ বস্তুর কতটা উষ্ণতার চাহিদা রয়েছে। যে পদার্থের উষ্ণতা 90 ডিগ্রি সেলসিয়াস সেটাকে যদি আমরা 100 ডিগ্রিতে কনভার্ট করতে চাই তাহলে এক্ষেত্রে ডিফারেন্সটা কত? নর্মাল তুমি চিন্তা করো, একটা পদার্থ আছে 90 ডিগ্রি সেলসিয়াস আছে, তাই তো, তাকে আমরা 100 ডিগ্রিতে কনভার্ট করবো, তাহলে এক্ষেত্রে ডিমান্ডিং কত বলো? ডিমান্ডিং অনলি 10, রাইট?
একই রকমভাবে যে পদার্থের উষ্ণতা ধরা আছে সাপোজ 40°C, তাকে যদি আমরা 100°তে কনভার্ট করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা কত হচ্ছে দেখো 60°C, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু পরিমাণটা বেশি। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কতটা আমাদের উষ্ণতা বৃদ্ধি করতে হবে তার উপর ডিপেন্ড করছে। নেক্সট, বস্তুর ভর, অর্থাৎ বেশি যদি বড় পদার্থ হয় তার ভর যদি বেশি হয়। দেখো ছোট পদার্থর তাপমাত্রা, দেখো এই একটা ছোট পদার্থ দিলাম, এই একটা বড় পদার্থ দিলাম, এবার বড় পদার্থকে গরম করতে বেশি তাপ লাগবে, ছোট পদার্থ গরম করলে কম তাপ লাগবে, অর্থাৎ পদার্থের ভরের উপর কিন্তু সেটা নির্ভর করবে। নেক্সট হচ্ছে বস্তুর উপাদানের উপর, অবশ্যই বস্তুর উপাদানের উপর কিন্তু সেই জিনিসটা নির্ভর করছে, অর্থাৎ সেই পদার্থটা কী দিয়ে তৈরি, যেরকম কাঠ, লোহা, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে, কারণ এই ক্ষেত্রে বস্তুর ফরমেশন কিন্তু আলাদা। কনসেপ্ট ক্লিয়ার করো, রেজাল্ট এমনি ভালো হবে, উচ্চ ক্লাসের সায়েন্সটাও পড়তে পারবে। নেক্সট দেখো বলছে যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদেরকে কি বলে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? যে সমস্ত পদার্থ সাধারণত মৃদু অর্থাৎ হালকা তড়িৎ পরিবহন করছে, তড়িৎ বিশ্লেষ্য তাদেরকে বলা হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেরকম ধরো অ্যাসিটিক অ্যাসিড, এবার অ্যাসিটিক অ্যাসিডের ফরমেশনটা চলো আমরা সুন্দর করে জেনে নেই। দেখো CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ফরমেশন, গঠন কাঠামো, বুঝতে পারছো তো? উচ্চ ক্লাসে খুব লাগবে কেমিস্ট্রিতে, জেনে রাখো। দেখো নেক্সট বলছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত যেটা থাকে তার নাম হচ্ছে কি অ্যানোড। নেক্সট, আর ঋণাত্মকের সাথে কি হয় ক্যাথোড। নেক্সট প্রশ্ন কি আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় অর্থাৎ গলা অবস্থায় বা জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় কী হবে, বা অন্য কোনো পদার্থের মধ্যে দ্রবীভূত অবস্থা, অর্থাৎ যে পদার্থ গলিত অবস্থায়, ঠিক আছে, কী করছে তড়িৎ পরিবহন করতে পারবে, তাকে বলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ কি বলছে? NaCl, NaOH, KOH, HCl ইত্যাদি জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার কথা হচ্ছে দাদা NaCl কীভাবে কাজ করছে? দেখো NaCl যখন আমরা জলের মধ্যে দেবো সেটা সাধারণত দুই রকম আয়ন উৎপন্ন করছে, একটা হচ্ছে Na+ আয়ন উৎপন্ন করছে, আর একটা হচ্ছে কি Cl নেগেটিভ আয়ন উৎপন্ন করছে। এবার যেখানে আয়ন উৎপন্ন হবে সেখানে তড়িৎ পরিবহন হবেই, ঠিক না? এবার কথা হচ্ছে দাদা চিনির মধ্যে যদি আমরা চিনিটাকে যদি গোলাই বা গ্লুকোজটাকে যদি গোলাই সেক্ষেত্রে কি হবে? না, হবে না। সেক্ষেত্রে লক্ষ্য করো চিনি বা গ্লুকোজ জলের মধ্যে দিলে পারে সেটা কিন্তু গুলে কখনো আয়ন উৎপন্ন করবে না, যেহেতু আয়ন উৎপন্ন করবে না তার জন্য তড়িৎ পরিবহন করবে না। কনসেপ্ট ক্লিয়ার? সায়েন্স পড়বে, মজা করে যুক্তি দিয়ে পড়ো। বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি কী কী? বজ্রপাত হলে কোথায় আশ্রয় নিলে সবথেকে ভালো হবে? দেখো বাড়ির মধ্যে থাকলে জানালা দরজা বন্ধ করে রাখা উচিত, পাকা বাড়ির মধ্যে থাকা নিশ্চয়ই নিরাপদ, খোলা বারান্দায় থাকা একদম উচিত নয়, জানালা দরজা বন্ধ অবস্থায় চলন্ত বাস, মোটর গাড়ি বা রেলগাড়ি নিরাপদ। নেক্সট গ্রুপ বি, লাইফ সায়েন্স, জীবনের বিজ্ঞান। দেখো এক কথা উত্তর দাও, যে কোনো চারটি। প্রথম প্রশ্ন, কোন মশার কামড়ে ম্যালেরিয়া হয়? উত্তর হচ্ছে দেখো স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়। এইবার তোমরা কমেন্টে লিখবা যে ডেঙ্গু কোন মশার কামড়ে হয়। নেক্সট দেখো কোন ভারতীয় বিজ্ঞানী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন? উত্তরটা হবে দেখো ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। নেক্সট, একটি আগাছানাশক পদার্থের নাম লেখো। আগাছানাশক বলতে যে এই যে জমিতে দেখবা অনেক সময় ঘাস টাস ইত্যাদি হয়, সেগুলোকে মারার জন্য যে সমস্ত পদার্থগুলো ইউজ করা হয় তাদেরকে বলে আগাছানাশক পদার্থ। উদাহরণ কী হবে? ড্যালাপন। নেক্সট, চায়ে বেশি পরিমাণ ড্যাশ থাকায় দাঁতের ক্ষয় রোধ করে। কী থাকে বলো তো? চায়ের মধ্যে বেশি পরিমাণ থাকে হচ্ছে ফ্লোরাইড। নেক্সট দেখো একটি হালকা জাতের মুরগির নাম হলো ব্রাহ্মা আসিল লেঘর্ন। উত্তর হবে লেঘর্ন, হালকা জাতের মুরগি। নেক্সট, ডটস কোন চিকিৎসায় ব্যবহৃত হয়? ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো। নেক্সট উত্তর দেখো ডটস যক্ষা বা টিবি রোগে ব্যবহৃত হয়। ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা, গাঁটে ব্যথা, অত্যধিক দুর্বলতা, বমি ডায়রিয়া হলো ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ। দেখো জীবনে সায়েন্স যদি পড়ো সেটাকে এনজয় করে পড়ো, মজা করে পড়ো, এক্সপ্লেন করে পড়ো, অ্যানালাইজ করে পড়ো, দেখবে সায়েন্স কখনোই বোরিং মনে হবে না, সায়েন্সটা তোমার ফেভারিট সাবজেক্ট হয়ে উঠবে। আমি সেইভাবে পড়ানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে, নাহলে পরে শুধুমাত্র রিডিং করে চলে যেতে হবে। কেন? এক্সপ্লেন করে পড়াটা খুব ভালো, কিন্তু অনেকে এক্সপ্লেন পছন্দ করে না, যারা মুখস্থ করে তারা এক্সপ্লেন পছন্দ করে না। কিন্তু অ্যাকচুয়ালি কার্যকরী ভালো রেজাল্ট যদি করতে চাও 1 থেকে 10, 20, 30 যারা সায়েন্সের খুব ভালো স্টুডেন্ট তারা দেখবে ম্যাক্সিমাম দেখবা এক্সপ্লেন করে পড়ে, অ্যানালাইজ করে পড়ে, তার জন্য তারা দেখবে দীর্ঘকাল ধরে ফার্স্ট থেকে যাচ্ছে, 1 থেকে 10 থেকে যাচ্ছে। জৈব সার জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? এবার কথা হচ্ছে জৈব সার এবং অজৈব সারের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। প্রথমে দেখা বলছে যে জৈব সার কেন ভালো? সাধারণত এটা মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। এবার মাটির জল ধারণ ক্ষমতা বলতে যে মাটিতে যতটা জল ধারণ, এবার মাটির জল ধারণ ক্ষমতা যদি বাড়ে তাহলে মাটিতে অবশ্যই জল বেশিক্ষণ থাকবে, আর জল বেশিক্ষণ থাকলে সেটা চাষবাসও ভালো হবে। দ্বিতীয়, জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, অর্থাৎ মাটি ফাঁকা হয়ে যায়। পরিবেশের যে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন বা অন্যান্য যে গ্যাসীয় পদার্থগুলো আছে সেই রন্ধ্রযুক্ত হওয়াতে সেগুলো সুন্দর করে মাটির মধ্যে পৌঁছাতে পারে। আর মাটির মধ্যে পৌঁছলে কী হবে? গাছের শেকড় বাকড় সেটাকে অ্যাবজর্ব করবে, গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন সেটা গ্রহণ করতে পারবে। ক্লাস 10-এ তোমরা নাইট্রোজেন চক্র পড়বে, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন আসে। ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। নেক্সট, মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়তে সাহায্য করে জৈব সার। এবার অজৈব সার কী করে? এই জীবাণুগুলোকে কিন্তু মেরে ফেলে। এবার এই জীবাণুগুলো যদি মেরে ফেলে তাহলে কিন্তু চাষের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, কারণ আমরা জানি যে অনেক জীবাণু আছে যেগুলো আমাদের উপকার করে, যেরকম রাইজোবিয়াম, তাই না? দেখতে বলছে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে, অর্থাৎ মাটিটাকে কিন্তু সহজে ধ্বংস করে না, অম্লত্ব ভাব আনে না।
রবি ফসল কখন চাষ হয়? কয়েকটি রবি ফসলের নাম লেখো। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সবথেকে বেশি আম উৎপাদিত হয়? উত্তর দেখো, সাধারণত শীতের শুরুতে অক্টোবর বা নভেম্বর রবি ফসলের চাষ শুরু হয়। কয়েকটি রবি ফসলের নাম হলো গম, বার্লি, তারপর হচ্ছে ছোলা, মটর, সর্ষে, বার্লি যেটাকে বলে। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ আর নদীয়াতে সবচেয়ে বেশি আমের চাষ হয়। মাছ উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী মাছ চাষকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? প্রত্যেক প্রকারের নাম লেখো। নন সেলার বলতে কি বোঝো? দেখো, মাছ উৎপাদনের ব্যবস্থা অনুযায়ী মাছ চাষকে প্রধানত ভাগে ভাগ করা হয়, যথা সংগ্রহভিত্তিক, অর্থাৎ তুমি নদী নালা কোথা থেকে মাছ সংগ্রহ করতে পারো, এবং পালন ভিত্তিক বলতে তুমি মাছ চাষ করতে পারো। যে সমস্ত মুরগি ডিমে তা দেয় না তাদেরকে বলা হয় নন সেটার মুরগি। তাহলে সেটার মুরগি কাকে বলবো? যে সমস্ত মুরগি ডিমে তা দেয়, অর্থাৎ ডিম পাড়তে সাহায্য করছে, সেগুলো বলবো সেটার মুরগি। এবার নন সেটার মুরগির উদাহরণ কী বলবো? আমরা বলবো লেগ হর্ন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমার সাবস্ক্রিপশন আমার মোটিভেশন। আজকের ভিডিওটা কেমন লাগলো? তোমাদেরকে এক্সপ্লেনেশন চাই, তোমাদেরকে অ্যানালিসিস চাই, না রিডিং করা চাই? অবশ্যই কমেন্টে বলবে। যদি এক্সপ্লেনেশন অ্যানালিসিস চাই তো আমাকে বলবে, আমার অ্যানালাইসিস করতে বা এক্সপ্লেন করতে খুব ভালো লাগে। মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো, আর দাদার কাছে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।